কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কৃষক বন্ধুরা দেখা যায় কি প্যাকেটের গায়ে ডোজ অনুসরণ করে না, হয়তো দোকানে গেল দোকানদার সাহেব একটা ডোজ বলে দিলে ওনারা ওই ডোজ দেয়, বা অনেক সময় চিন্তা করে যে একটু বেশি দিলে তো পোকা হয়তো সব মরে যাবে, এটা চিন্তা ভাবনা করে ওই ডোজ অনুসরণ করে না। এটা আসলে ওনাদের উচিত কি স্যার? আসলে আমরা বেশিও দিতে বলি না, কমও দিতে বলি না, কারণ আমরা এখানে গবেষণা করে দেখছি যে বেশি দিলে তো আপনার পরিবেশের জন্য ক্ষতি, তা আপনার আবার টাকা বেশি লাগবে। তারপরে আপনি যদি কম ডোজ ব্যবহার করেন, কম ডোজ ব্যবহার করলে হবে কি, কিছু পোকা মারা যাবে, কিছু পোকা বেঁচে যাবে। আবার যে পোকাগুলো বেঁচে যাবে সেগুলো ওই কীটনাশকের প্রতি তখন প্রতিরোধী হয়ে পড়বে, এবং পরবর্তীতে কৃষক ভাই আবার যতই বিষ দেখ ওটা আর মারা যাবে না। এই জন্য সঠিক আমরা যে ডোজটা এখানে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দিয়ে দিছি এই ডোজটাই ব্যবহার করতে হবে। সবাই কীটনাশক প্রয়োগ করলে বেশি ভালো কাজ করে, সকালে না বিকালে? হ্যাঁ, কীটনাশক ব্যবহারের জন্য সকালের দিকে না করা ভালো, বিশেষ করে যখন গাছ ভেজা ভেজা থাকে, যখন গাছের প্রচ্ছেদনটা ওই সময় প্রচ্ছেদন হয়ে গাছের পাতাগুলো ভেজা থাকে, গাছের পাতা ভেজা অবস্থায় স্প্রে না করাটা ভালো। বরং যখন পাতাটা শুকানো থাকবে, এই ধরেন 11টা-12টার থেকে 2টা-1টা পর্যন্ত বিষটা ব্যবহার করা যাবে। আবার বিশেষ করে যদি আবার পরন্ত বিকালে সন্ধ্যার আগে আগেও না করা ভালো, স্পেসিফিক কোনো পোকা ছাড়া। বিশেষ করে শীষকেটা লেদা পোকা যদি আবার আক্রমণ হয়, এই পোকাটা আবার রোদে বের হয় না, এই পোকাটা বের হবে আপনার আবসা আলোতে, একদম মাগরিবের নামাজের সময়, অন্ধকারের সময়। ওই পোকা মারার জন্য স্পেসিফিক তখন আবার ওই সন্ধ্যাবেলা বিষটা ব্যবহার করতে হবে। কিন্তু স্যার ওই যে শীতকালে তো কুয়াশা পড়ে, স্যার দেখা যায় 3টা-3:30টার দিকে তো কুয়াশা পড়ে, তা আপনি বলছেন কুয়াশার আগে স্প্রে করাটা ভালো হবে। আবার স্প্রে কুয়াশা যদি আবার বেশি হয়, পাতা যদি ভেজে কুয়াশা যদি আপনার পাতাটাকে সোয়াইয়া পানি পড়ে যায়, তাহলে কিন্তু আবার বিষ কাজ করবে না। স্যার কীটনাশক ক্রয়ে কৃষক বন্ধুরা মানে কোন কোন বিষয়গুলো অনুসরণ করবে কীটনাশক ক্রয় করার সময়? কীটনাশক করার সময় কৃষক ভাইদের প্রথম দেখতে হবে যে এই কীটনাশকের ব্যাচ নাম্বারটা কত এবং এটার আপনার এক্সপায়ার ডেট কত, এটা প্রথম খেয়াল করবে। আবার এটা মজার গল্প অনেক জায়গায় শুনছি যে অনেক সময় নাকি এরকম যে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, যে আমরা যেমন বলি যে মানুষের যখন ওষুধ খাই তখন যে এক্সপায়ার হয়ে গেছে এটা খাই না, কি হয়েছে যে এটা বিষ হয়ে গেছে। অনেক সময় কৃষক ভাইদের কেউ কেউ বোঝায় যে এটা এক্সপায়ার হয়ে গেছে মানে এটা আরো বিষাক্ত হয়েছে, এটা দিলে ভালো কাজ করবে, কিন্তু এটা তো করাই যাবে না। এবং এক্সপায়ার ডেটে যদি ঘষা মাজা থাকে সেটাও আমার ব্যবহার করা যাবে না। আবার এটা যদি আমি ধানের পোকা মারার জন্য ব্যবহার করি, তাহলে এই ধানের পোকার কথা এখানে গায়ে লেখা আছে কিনা এটা খুবই ভালো করে দেখতে হবে। যদি ধানের পোকার কথা সেখানে লেখা না থাকে তাহলে এটা ধানের পোকা মারার জন্য ব্যবহার করা যাবে না। মানে কৃষক কিভাবে বুঝবে যে এটা ধানের জন্য অনুমোদন আছে না নাই? হ্যাঁ, এটা ওখানে ব্যাসে ওই গায়ে যে বোতলের গায়ে বা প্যাকেটের গায়ে যে লেখা থাকে ওখানে পোকার নাম লেখা থাকে, ফসলের নাম লেখা থাকে। তাহলে ফসলের নামের সেখানে লেখা থাকবে ধান, এবং ধানের সঙ্গে যদি আমার মনে করেন কি বলে গমের কথাও লেখা থাকে তাহলে গমের কথাও লেখা থাকবে, তাহলে এটা ধানের কাজ করবে গমেরও কাজ করবে। যদি ওটা তুলার কাজ করে তাহলে তুলার কথাও লেখা থাকবে। তাহলে যেটার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া আছে সব কয়টা ফসলের নাম এবং ওই ফসলের কোন পোকার জন্য এটা অনুমোদিত সেই পোকার নামও লেখা থাকবে। তাই কৃষক ভাইদের এই ফসলের নাম এবং পোকার নাম দেখে এটা মানে প্যাকেটের গায়ে ধানের নাম লেখা না থাকলে কিনবে না? না, কিনবে না। আচ্ছা স্যার, এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার। এই বাজারে কিছু কীটনাশক আছে যার গ্রুপের নাম এক, কিন্তু এক কোম্পানি ধানের জন্য অনুমোদন আছে কিন্তু অন্য কোম্পানির ধানের জন্য অনুমোদন নাই, অন্য ফসলের জন্য অনুমোদন আছে। এখন যেহেতু গ্রুপ এক, সেই হিসাবে দোকানে গেলে দোকানদার বলতেছে যে একই গ্রুপ, তোমার এটা ধানের জন্য অনুমোদন না থাকলেও তুমি নিয়ে যাও, এটা কাজ করবে। এই ব্যাপারে একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, এটা তো সুন্দর কথা বলছেন। যদি ওইটাই হইতো তাহলে তো আমাদের অনেক সুবিধা হইতো। যে এখন মনে করেন ক্লোরপাইরিফাস একটা গ্রুপ, এক্স কোম্পানি ক্লোরপাইরিফাস নিয়ে আসছে, তাহলে সে একটা নাম দিছে, আবার ওয়াই কোম্পানি আর একটা নিয়ে আসছে, সে আর একটা নাম দিছে। তাহলে এক্স কোম্পানি যেহেতু ক্লোরপাইরিফাস ধানের জন্য অনুমোদন পাইছে, তাহলে ওয়াই কোম্পানির তার অনুমোদন নেওয়ার দরকারই নেই। তাহলে এক্স ওয়াই জেড যত কোম্পানি আছে সবাই ক্লোরপাইরিফাস ধানের জন্য ব্যবহার করতে পারবে, কিন্তু ব্যাপারটা তা না। কিন্তু এখানে কীটনাশকের আইনে বলা আছে যে ফসলের জন্য যে গ্রুপের কীটনাশক যে কোম্পানি নিয়ে আসুক না কেন তার মাঠ পর্যায়ের পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটার অনুমোদন দেওয়া যাবে না। যেহেতু ওটার
প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে লেখা নাই, তার মানে ওটার মাঠ পর্যায়ে এটার কোনো ট্রায়াল হয় নাই, এটার পরীক্ষা নিরীক্ষা হয় নাই, এই কারণে ওটা অনুমোদন পায় নাই এবং এটা ব্যবহার করা যাবে না। কিন্তু গ্রুপ যে একই স্যার, যত গ্রুপেই একই হোক, কিন্তু আপনার ওই গ্রুপ তারা কোন সোর্স থেকে আনছে, যেখান থেকে আনুক, সেটা এখানে কাজ করতেছে কিনা সেটা মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটার অনুমোদন দেওয়া যায় না বা দেওয়া হয় না, এবং এটা ব্যবহারও করা যাবে না। এটা কি আইনগত কোনো সমস্যা? আইনগত ভাবে এটা নিষিদ্ধ। আচ্ছা, এইটা তো স্যার একই গ্রুপ বলে স্যার বললাম আর কি। আর একটা আছে স্যার, সেটা তো একদম অনুমোদন নেই, গ্রুপও আলাদা, সেই ক্ষেত্রেও কি অন্য ফসলের জন্য অনুমোদন, সেটাও কি দেওয়া যাবে? না, কথা হলো সরাসরি উত্তর না, এটা হলো আইনত দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, দিলে কি কি জটিলতা হইতে পারে স্যার? আইন তো একটা ব্যাপার আছে, আইনের বাইরে আর কি জটিলতা হইতে পারে? এখন জটিলতা তো ধরেন, এটা প্রথম জটিলতা হলো কাজ নাও করতে পারে। আচ্ছা, এটা কাজ করবে না, তাহলে কাজ যেহেতু না করবে তাহলে কৃষকের তো লস হবে। তাহলে পোকার সংখ্যা হয়তো এমনও হইতে পারে পোকা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, আবার পোকা হয়তো এটা তো পরীক্ষা করা হয়নি মাঠে, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এটা আসলে ধারণা করে বলা মুশকিল। আচ্ছা স্যার, কীটনাশক ছত্রাকনাশক মিশিয়ে দেওয়া কি যাবে? এটা আসলে অনেক কৃষক ভাইরা এটা করে থাকেন, কারণ ওনারা চিন্তা করেন যে আমার রোগও হয়েছে, পোকাও হয়েছে, বা এমনিই দিচ্ছেন কৃষক ভাইরা রোগের, আমি এমন রোগ ওষুধও দেবো, পোকার ওষুধও দেবো, লাগেই নেই, পোকাও লাগে নেই, রোগও লাগে নেই, আমি দুটার জন্যই একসঙ্গে বিষ মিশাই দিই, তাহলে আমার ওই শ্রমিক খরচটা কমবে। কিন্তু দুইটা দুই ধরনের কেমিক্যাল, এটা দুইটা একসঙ্গে মিশাইয়া দেওয়া যাবে না, কারণ অনেক সময় হলো এগুলো তো কেমিক্যাল, মানে কি কেমিক্যাল রিয়াকশন হয় তাদের, যখন একটা কেমিক্যাল হাইড্রোজেন প্লাস অক্সিজেন যখন যুক্ত করে যখন পানি হচ্ছে, তখন এখন কোন কেমিক্যাল আপনি কোনটার সাথে মিশাচ্ছেন, এটার সাথে মিশাইয়া ফলাফলটা কি হবে, এবং সেই ফলাফলটা আপনার ওখানে পোকা মারবে না পোকাকে গাছ মারবে, এটা কিন্তু জানা নাই। তাই জন্য এটা ব্যবহারে করা যাবে না, এবং ব্যবহার করলে এটা হিতে বিপরীত হইতে পারে, গাছের সমস্ত গাছ পুড়ে যেতে পারে এবং পোকা নাও মারতে পারে, দুটো একসঙ্গে রিয়াকশন করে নিউট্রিলাইজ হয়ে যেতে পারে, যে এটা আর বিষয়ে কোনো কাজও করবে না, এমনও হইতে পারে। কৃষক বন্ধুরা তো দিচ্ছে, দিয়ে বলতেছে যে কোনো সমস্যা হচ্ছে না। কি সমস্যা হচ্ছে না? কৃষক ভাইরা কি করছে যে সমস্যা হচ্ছে নাকি? হয়তো গাছে মরে নাই, পোকাও মরে নাই, তা আপনি তো না দিলেও কোনো সমস্যা ছিল না, তাহলে আপনি দিয়ে শুধু কেন টাকাটা নষ্ট করছেন? আচ্ছা স্যার, এটা হলো এখন স্যার যে কীটনাশকের বোতল বা প্যাকেটের আংশিক কীটনাশক ব্যবহারের পরে বাকি কীটনাশক কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে? ওটা গায়ে তো মেয়াদটা লেখাই থাকে। ওইটা না স্যার, ধরেন যে একটা বোতল খুললো, হ্যাঁ, খোলার পরে মনে করেন যে আংশিক ব্যবহার করছে আর আংশিক থেকে গেল, এটা তো বোতল, আবার কিন্তু প্যাকেটও তো কিছু কীটনাশক প্যাকেটও। হ্যাঁ, এখন তো এগুলার হলো আপনি কিভাবে এটাকে স্টোর করতেছেন সেটার উপর নির্ভর করবে। যদি আপনি শুকনো স্যাঁতস্যাঁতে জায়গায় না, শুকনো জায়গায় যদি ভালোভাবে রাখেন, বেশি তাপমাত্রা না থাকে, তাহলে ওখানে যে মেয়াদকাল লেখা আছে তাদের মেয়াদকাল পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে, তার মানে এয়ার টাইট করে রাখতে হবে। কিন্তু আপনি যদি ওই প্যাকেট খুলে প্যাকেটের মুখ খুলে রাখেন, এই যে বর্ষাকালে স্যাঁতস্যাঁতে হয়ে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেরকম বোতলও যদি সিপি দুর্বল থাকে, সিপি দিয়ে বাতাস ঢুকে এটার কোয়ালিটি নষ্ট করে দেবে। স্যার, এই যে কীটনাশক অনেক সময় গোলায়া নিল আর কি, ধরেন বৃষ্টি আসলো প্রয়োগই করতে পারলো না, এই গোলানো কীটনাশকটা কতক্ষণ দেওয়া যেতে পারে? হ্যাঁ, এটা ওই গোলানো কীটনাশক। এখন তো আপনার সবগুলো এটা হলো, আমরা বলি যে এটা গুলানোর পরে তো ওটার একটা ওখানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট পানির সঙ্গে মিশে যায়, তাহলে মিশে গেলে এটা সাধারণত যে আমরা বলি সাথে সাথে স্প্রে করার জন্য, স্প্রে করলে ভালো। তা না হলে এটা আপনার যদি আজকে স্প্রে গুলানোর পরে এটা যদি 2-3 দিন পরে স্প্রে করেন, এটা ভালো কাজ করবে না, একদিনের মধ্যে করতে পারলে। একদিনের মধ্যে করতে পারবে না। স্যার, ওই যে কীটনাশক প্রয়োগের পরে মোটামুটি কত সময় পরে বৃষ্টি হলে এটা একটা কাজের পাওয়া? এটা 2 ঘন্টার মধ্যে কীটনাশক, এই যে সলুবল কীটনাশক, এটা গাছের সিস্টেমে ঢুকে পড়তে পারে। তাই কীটনাশক প্রয়োগের পরে 2 ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে এটা কার্যকরী হবে। আচ্ছা, আর যদি 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়? 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হলে আবার নতুন করে পরবর্তী ভালো দিন দেখে কীটনাশক প্রয়োগ করতে হবে। আচ্ছা, ওই যে বাজারে কিছু প্রোডাক্ট পাওয়া যাইতেছে স্যার, যেগুলো ওরা বলতেছে যে এগুলা এক ধরনের আঠা, যেগুলা কীটনাশকের সাথে দিলে 20 মিনিটের মধ্যে বৃষ্টি হলেও শতভাগ কাজ করবে, এগুলা কি আপনাদের এখান থেকে ট্রায়াল করছে স্যার? এরকম কোন প্রোডাক্ট আপনার জানা আছে? না, এগুলো হলো তাদের নিজস্ব উদ্ভাবন, কারো হতে পারে, কিন্তু আসলে তো কীটনাশক যেটা কি পরিমাণ লাগে থাকবে, কিভাবে ওইটা গবেষণা করেই কিন্তু ওখানে ওইভাবে অ্যাডহেসিভ দেওয়া থাকে কিছু কিছু কীটনাশকে, যেটা সহজে করে যাবে। এখানে যদি আপনি আলাদাভাবে এটাতে
আটকানোর চেষ্টা করেন, সেটা হয়তো ধান গাছের পাতা রেস্টমাটা ব্লক হয়ে যাইতে পারে এবং ধান গাছের সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়, ওই গাছে আর আপনার বাঁচবে না বা গাছের ফলন ঠিক হবে। স্যার, এই যে রাসায়নিক প্রয়োগের ক্ষেত্রে তাহলে কৃষক বন্ধুরা কোন কোন বিষয়গুলো নজর দিবে? রাসায়নিক প্রয়োগ ক্ষেত্রে কৃষকদের প্রথম আগে ডোজটা দেখতে হবে। ওই ডোজ হিসাব করে নিতে হবে যে আমার ঢোলে আছে, আমার মেশিন যেটা কৃষক ভাইরা ঢোল বলে, তাদের এই এক ঢোলে 16 লিটার পানি ধরে, তাহলে 16 লিটার পানিতে কতটুকু আমার বিষ মিশাইতে হবে, আবার এই 16 লিটার পানি আমার কতটুকু জমিতে স্প্রে করতে পারবো। এটা একটা সাধারণ হিসাব আমি বলি যে 1 লিটারে আপনার কি বলে 1% লাগে 2 লিটার পানি। তাহলে আপনার 16 লিটার যদি হয়, এক ডোল আপনার এই বিষ সহ পানি, এটা আপনার 8% জমিতে ব্যবহার করা যাবে। 8%, তার মানে প্রতি শতকে 2 লিটার পানি। প্রতি শতাংশে 2 লিটার পানি। কৃষক বন্ধুরা যখন কীটনাশক ব্যবহার করবে, এখন তো অনেকেই রোগাক্রান্ত হচ্ছে বা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তারা প্রোটেকশনটা কিভাবে নিবে তাদের? কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে কীটনাশক একটা বিষ, আমি কিন্তু বারবার এই জন্য বিষ কথাটা ব্যবহার করতেছি, কারণ এটা এমনই বিষ, আমার এই পোকা মারার বিষ, প্রথমে ঘাস মারার বিষ, তারপরে রোগ ভালো করার বিষ, প্রত্যেকটাই বিষ। আবার পোকার বিষ দিয়া রোগ ভালো হবে না, রোগের বিষ দিয়ে পোকা মারা যাবে না, পোকা মারার বিষ দিয়ে ঘাস মারা যাবে না, কিন্তু প্রত্যেকটা বিষ দিয়ে কিন্তু মানুষ মারা যাবে। বুঝতে পারছেন? তাহলে যেহেতু প্রত্যেকটাই বিষ, অনেকে আবার এটাও মনে করে যে পোকার বিষটা ক্ষতিকর, মনে হয় আগাছার বিষটা এত মানুষের জন্য ক্ষতিকর না, ওটা আরো বেশি ভয়ঙ্কর ক্ষতিকর। এই জন্য প্রত্যেকটা বিষ ব্যবহারের ক্ষেত্রে বিষটা সরাসরি হাত দিয়ে না ধরা ভালো, কারণ মানুষের হাতের যে চামড়া আছে, চামড়ার লোমকূপের ভিতর দিয়েও কিন্তু এই বিষটা ভিতরে শরীরে ঢুকতে পারে। আপনি যখন তাহলে হাতে গ্লোভস করতে হবে, আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, গন্ধটা আসতেছে, এই গন্ধটা আপনার শরীরে যখন ভিতরে ঢুকতেছে, এটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে। তাহলে আপনার মাস্ক পরতে হবে, অথবা নাকটা আপনার গামছা দিয়ে হলেও বেঁধে আপনার রাখতে হবে। তারপরে আপনার শরীর অনাবৃত রাখা যাবে না, মানে আপনার ওই যখন স্প্রে করবেন তখন বাতাসে এভাবে সেভাবে সরে আপনার চামড়াতে এসে ভিতরে ঢুকবে। তাহলে এই জন্য শরীরে আপনার যে কোনো ধরনের পোশাক পরতে হবে, যে একটা পুরাতন পোশাক, পুরাতন শার্ট, পুরাতন পাঞ্জাবি, যাই হোক, এটা পরে শরীরটাকে আবৃত করে রাখতে হবে। তাহলে হাত, মুখ, তারপর চোখে যদি চশমা পরতে পারে, গ্লোভস পরতে পারে আরো ভালো। হাত, মুখ, মাথা সবগুলোই কিন্তু এগুলো ঢেকে রেখে কাজ করলে সবচেয়ে ভালো ফলাফল পাবে কৃষক ভাই। স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক কথা বললেন। ইনশাল্লাহ কৃষক ভাইদের এটার জন্য উপকার হবে আশা করি।